আমার সিরাম বা কার্বনেট ঠিক আছে, তাহলে আমি কেন এসব খাব? আপনি যত বেশি রোগটি বুঝতে পারবেন ততই ভালো চিকিৎসা করতে পারবেন। যেসব রোগীর চা খাওয়ার অভ্যাস আছে, অভ্যাস বলব না বদ অভ্যাস বলবো, তাদেরও প্রচুর মেটাবলিক অ্যাসিডোসিস আছে। কিডনি রোগীরা সমস্ত টক ফলকে বন্ধ করতে হবে, কারণ এটি অনেক ক্ষতি করে। হ্যালো, আমার নাম পুরুধাউন এবং আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন কিডনি রোগীকে বেকিং সোডা সাহায্য করতে পারে। এখন আপনি জেনে ভাবছেন কিডনি রোগীদের কিভাবে বেকিং সোডা সাহায্য করতে পারে। আজকে আমরা বেকিং সোডার সাহায্যে কিডনি রোগ নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব তা ব্যাখ্যা করব। তাহলে চলুন শুরু করি, কিডনি কিভাবে কাজ করে তা বুঝি। আমরা সবাই জানি যে কিডনিগুলি পানি, মূত্র এবং শরীরের সমস্ত বিষাক্ত উপাদান উৎপাদন করে। কিন্তু আমরা জানি না যে আমাদের প্রস্রাব অ্যাসিডিক। কিডনি মূত্রপিণ্ড দ্বারা অ্যাসিড ফ্লাশ করে, তাই মূত্রপিণ্ডটি অ্যাসিডিক। এখন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হলে যে অ্যাসিড পূর্বে মূত্র থেকে বের হতো সেটি বের হতে পারে না। তাহলে ক্ষতি কি? রক্তে অ্যাসিড জমতে শুরু করে, বের হচ্ছে না, তাই জমে যাচ্ছে। এখন রক্ত যত বেশি অম্লীয় তত বেশি কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই সমস্ত কিডনি ব্যর্থতার রোগীরা যখন জানে যে কিডনিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, 1 থেকে 4 লেভেল খুব ধীরে ধীরে কিডনিতে বাড়তে থাকে, কিন্তু যখন 4 লেভেল অতিক্রম করতে শুরু করে তখন কিডনির বৃদ্ধি বাড়তে থাকে। এবং সেখানে আমরা কারণটি দেখতে পাই, যা হল মেটাবলিক অ্যাসিডোসিস। অর্থাৎ শরীরে জমা থাকা অ্যাসিড এখন কিডনিতে আরও বেশি ক্ষতি করছে। প্রথমে বিপি, তারপর সুগার। বিপি এবং সুগার বা পলিসিস্টিক কিডনির জন্য নিশ্চয়ই একটা বড় কারণ আছে। কারণ যেই হোক না কেন কারণ ছিল, এখন এই কারণে শরীরে আরেকটি কারণ উৎপন্ন হচ্ছে, যার নাম হল মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আমরা জানি যে রক্তে অ্যাসিড জমা হচ্ছে, আমরা জানি কিডনি কাজ করছে না, তাই আমরা দ্রুত কিডনি থেকে এটি বের করতে পারি না। আমাদের কাছে শুধুমাত্র একটি বিকল্প বাকি আছে, তা হল শরীরে এই অ্যাসিডকে নিরপেক্ষ করা। তাই যেমন কখনো পেটে জ্বালানি হয়, অ্যাসিডিটি হয়, তেমনি আপনি কি সাধারণত খান? আপনি এনো নিবেন, এনো ঘুরি দেখুন। এনো এর পিছনে লেখা আছে সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ এতে বেকিং সোডা থাকে। এর সাথে একটু সাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। যখন আপনি এটি জলে মিশান উভয়ই একসাথে, তখন বুদবুদ তৈরি হয়। কিন্তু কিডনি রোগীদের জন্য আমরা সাইট্রিক অ্যাসিড দেও হয় না, কারণ শরীরে ইতিমধ্যে অ্যাসিড সংগ্রহ হচ্ছে। তাতে আমরা কি করব? আমরা শুধু একটা জিনিস দিই, তা হল সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা। যখন এই বেকিং সোডা শরীরে প্রবেশ করে তখন তা রক্তে অ্যাসিডকে নিউট্রালাইজ করে। এতে কিডনির ওপর প্রভাব কমে যায়। মেটাবলিক অ্যাসিডোসিস শরীরে শুরু হয় না, কারণ সোডিয়াম বাইকার্বনেট খুবই নিরাপদ। এটি রুটি তৈরি করে, ধোকলা তৈরি করে, এটি খাবারে যোগ করা হয়। সেই কারণেই এটি সবচেয়ে নিরাপদ ঔষধ হিসাবে গণ্য করা যেতে পারে। এখন এটি আমাদের উপর খারাপ প্রভাব ফেলছে না, কিন্তু এটি আমাদের কিডনির অবস্থাকে প্রতিরোধ করছে। সেই কারণে সমস্ত কিডনি ফেইলার রোগীরা কোন না কোন রূপে বেকিং সোডা ট্যাবলেট নিচ্ছে। কেউ জানে, কেউ জানে না। সুতরাং আপনার কাছে থাকা ওষুধগুলি আপনি নিতে পারেন। আপনি দেখবেন যে তাদের নাম পাতার পিছনে লেখা আছে, তাদের লবণের নাম লেখা আছে, এবং আপনি এতে সোডিয়াম বাইকার্বনেট পাবেন। এবং প্রেসক্রিপশনে মোডোসিস, সোবোসিস, সোডামিন্ট নামের পিছনে যে লিফটি আছে তাতে দেখতে পাবেন। আর এর উদ্দেশ্য হল শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস প্রতিরোধ করা। এখন প্রশ্ন জাগে, শরীরে এটি ঘটছে কিনা তা পরীক্ষা করার কোন টেস্ট আছে কিনা, কারণ এটি আমাদের ওষুধ সেট করতে সাহায্য করবে। আমাদের ক্রিটিনিন বেড়েছে সেটা বুঝতে সাহায্য করবে, কেন তা বুঝতে সাহায্য করবে। সুতরাং এর জন্য পরীক্ষা আছে। সাধারণত আমরা কেএফটি করলে বড় ল্যাবগুলি, বিশেষত হাসপাতালগুলি, সোডিয়ামের একটি বিভাগ রাখে কেএফটি রিপোর্টে। কিন্তু এটি শুধুমাত্র 1% ল্যাবে দেখা যায়। 99% ল্যাব এটি কেএফটিতে অন্তর্ভুক্ত করে না। সুতরাং আমাদের এটি আলাদাভাবে করতে হবে। সুতরাং যখনই আপনি একটি কেএফটি পরীক্ষা করাবেন, তখন একটি সিরাম বাইকার্বনেট পরীক্ষার জন্য একটি বিশেষ অনুরোধ করুন। সিরাম বাইকার্বনেট পরীক্ষাও করা হবে। যদি আপনার মাত্রা 21 থেকে 28-এর মধ্যে হয় তবে শরীরে অ্যাসিড জমা নেই। যদি আপনার মাত্রা 21-এর নিচে থাকে তবে অর্থ হল আপনি ওষুধ নেওনি বা খুব কম পরিমাণে নেওয়া হচ্ছে, যে ওষুধের কারণে শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস চলছে এবং যার কারণে আপনার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন প্রায়ই রোগীর মনে আসে যে আমার সিরাম বাইকার্বনেট ঠিক আছে, তাহলে আমি কেন করব ওষুধ? আপনি যদি অস্থির না থাকেন তবে আপনার সোডিয়াম বাইকার্বনেট চালিয়ে যাওয়া উচিত অল্প পরিমাণে, কারণ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনার কোন প্রকার কষ্ট নেই, এই ধরনের কোন জটিলতা নেই। এবং জানে না জানে ভুল করলে শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস শুরু হয়, কারণ এটার কোন উপসর্গ নয়। যদি শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হয় তবে কোনো লক্ষণ উৎপন্ন হয় না।
সেই কারণে সতর্কতার ভিত্তিতে প্রতিটি কিডনি রোগীকে একটি সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট নিতে হবে। এটি আপনার রোগ নির্ণয় করার পরিমাণ এবং আপনার এসদের মধ্যে রাখুন। আপনাকে যথাযথভাবে মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ন্ত্রণ করতে হবে। এখন খাও দাওয়ে কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা ভুল করলে বা যদি মনে করি যে আমরা শরীরে কোন লক্ষণ নেই আমরা তা খাই, তার কোন পার্থক্য হয় একটি মাত্র টুকরা কি করে। সুতরাং এর কারণে বিপাকীয় অ্যাসিডোসিস খুব দ্রুত বৃদ্ধি পায়। শরীরে না থাকলে তাও আসে। আমি আপনাকে বলছি যে আমাদের প্র্যাকটিসে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি দেখা যায় রোগের সমস্যাটি এবং সেটি দেখতে পাওয়া হয় ক্ষেত্রে। তাদের মধ্যে আম সবার আগে আসে। ঋতু চলে গেছে, গ্রীষ্মে আম আসে। ঋতু চলে গেছে, কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে পুরো মৌসুমে কোন রোগী একটি আম খেয়েছেন, তাহলে তার ক্রিটিনিনের স্তর যা স্থিতিশীল ছিল বা নিচের দিকে যাচ্ছিল তা উপরে উঠতে শুরু করে। এবং যখন আমরা সিরাম বাইকার্বনেট টেস্ট করি তখন দ্রুত বুঝতে পারি যে সমস্যা আছে। মানে এখন পূর্বের মতো স্থিতিশীল ছিল, কিন্তু একটি ফল খেলে হঠাৎ কমে যেতে পারে। যখন আমের কারণে বড় পতন হয় সাধারণত দেখা যায় আমের সাথে কমলা লেবু, কাঁঠাল, আঙুর, মাল্টা রয়েছে। সব টক ফল, ওই সব ফল একজন কিডনি রোগীর খাও বন্ধ করা উচিত, কারণ এটা খুবই কিডনিতে কেনেট ঘটে তা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করছি। এছাড়াও আমরা দেখতে পাই যে রোগীর পেট পরিষ্কার না এবং এটি খাবার খেতে অনুপযোগী হয়। তাদের মধ্যে বিপাকীয় অ্যাসিডোসিস। যদি আপনি কিডনি ব্যর্থতার রোগী হন তবে নিশ্চিত করুন যে আপনার পেট ঠিকমতো খাবার পাচ্ছে এবং মলত্যাগ সম্পন্ন। দৈনিক হিসাবে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকা উচিত নয়। তৃতীয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। ভারতে চার সংস্কৃতি খুবই বিখ্যাত। সকালে চা পান করতে হবে, সন্ধ্যায় এক কাপ পান করতে হবে, রাতে চা পান করুন। যেসব রোগীর চা খাওয়ার অভ্যাস আছে, আমি অভ্যাস না বলব বরং খারাপ অভ্যাস বলব, তাদেরও অনেক মেটাবলিক অ্যাসিডোসিস হয়। তাই সেখানে 3টি অনুসন্ধান। এটা কোন বই পাওয়া যায় না। আমরা রোগীকে প্রায়শই দেখি, বারবার দেখি এবং তাকে প্রশ্ন করি। সুতরাং আমরা সব ফলাফল দেখতে পেতে তাই চা, কফি, চকোলেট এগুলো বন্ধ থাকে। সব কমলা, আম এবং অন্যান্য টক ফল সম্পূর্ণ বন্ধ থাকে। এবং সেই সাথে মনে রাখতে হবে যে আপনার পেট প্রতিদিন পরিষ্কার থাকতে হবে। যদি আমরা এই 3টি শর্ত পূরণ করি তবে আমরা দেখতে পাব যে মেটাবলিক অ্যাসিডোসিসের সমস্যা দেখা যায় না। কিডনি ব্যর্থতার রোগীদের জন্য বা খুব কম হয় এটি এত সহজে সম্ভব। কারণ হল, যদি আপনি জানেন, ধরুন সাম্প্রতিক একটি কেসে কেতানিনের মাত্রা প্রায় 8 ছিল। বিপাকীয় অ্যাসিডোসিসের কারণে সিরাম বাইকার্বনেটের মান 10-এর নিচে ছিল। এখন এই ধরনের ক্ষেত্রে আমি জানি যে ডায়ালাইসিসের মাত্রা বাড়ছে এবং আপনার বাইকার্বনেট খুব কম হচ্ছে। যদি আমরা ওষুধ খাবার মাধ্যমে এটি সম্পূর্ণ করতে চাই তবে এটি সম্পূর্ণ হয়ে 1 মাস সময় লাগবে। এবং 1 মাসের মধ্যে কিডনি ক্ষতিগ্রস্ত হলে রোগীর অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে। তাই এই ধরনের ক্ষেত্রে কখনো কখনো আমাদের খুব বিভ্রান্ত হতে হয়। আপনি বলতে পারেন যে আমাদের নিতে হবে একটি অদ্ভুত কল, একটি কল যেখানে রোগী আমাদের সাথে মেলে না। যখন আমরা রোগীকে বলি যে সিরাম বাইকার্বনেট সম্পূর্ণ করতে আপনাকে ডায়ালাইসিস করতে হবে, রোগী বলছেন আমরা ডায়ালাইসিস থেকে বাঁচতে এসেছি, আপনি ডায়ালাইসিস করে দিন। সুতরাং আমরা এই সমস্যা দেখতে পেতে তাই যে কোনো চিকিৎসা নিন, হোমিওপ্যাথিক নিন, আয়ুর্বেদিক নিন, অ্যালোপ্যাথিক নিন, এটি ভাল একসাথে। কিন্তু আপনার সিরাম বাইকার্বনেটের মানগুলি দেখতে থাকুন। যদি আপনি মনে করেন যে তারা স্বাভাবিক সীমার নিচে নেমে যাচ্ছে তবে তা কর্মকর। আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের কি করতে হবে এবং কি করা উচিত নয়। কারণ দেখুন, রোগটি আছে এবং আপনি রোগ সম্পর্কে যত বেশি জানতে পারেন ততই ভালো। এটা ভালো আপনি নিজেকে রক্ষা করতে পারেন। তাই আপনার শরীরে বা পরিবারের কারো রোগ থাকলে সেটি বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি তাদের সাহায্য করতে পারবেন, সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরও মনে সন্দেহ থাকলে কিছু জিজ্ঞেস করতে চাইলে তো একটা আস্ত আছে। তাহলে আপনি তাদের সাথে কথা বলতে পারেন, আপনিও এসে আমার সাথে দেখা করতে পারেন। এখন আমি এই ভিডিওতে আপনার সাথে এগিয়ে যেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নমস্তে। www.osho.com কপিরাইট OSHO হল OSHO আন্তর্জাতিক ফাউন্ডেশনের একটি নিবন্ধিত ট্রেডমার্ক।